অরিন্দম বাবু, আপনাকে সংবাদ দর্পণে স্বাগত। আজকে নমস্কার, নমস্কার। নমস্কার। ন হ্যাঁ, আজকে আইপিএস অফিসার পঙ্কজ দত্তর যে হেনস্থা হয়েছিল, বর্তমান সরকার তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং দুজনকে সাসপেন্ড করা হয়েছে, দুজন পুলিশ অফিসারকে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে গিয়ে প্রতিহিংসা মানে মূলক আচরণ করেছিলেন, এবং এটা আমি তো আমাদের আইজিপি সাহেবের যে ঘটনাটাতে আমি তো সরাসরি এই আন্দোলনে যুক্ত ছিলাম, এবং ওনার স্ত্রী যে ইন্দিরানিদি যে আন্দোলনটা করছে, আমি সব অনুষ্ঠানটাই মোটামুটি থাকি আর কি। এখন ঘটনাটা হচ্ছে যে পঙ্কজ বাবুর উপরে যে ঘটনাটা ঘটেছে, এটা তো অত্যন্ত মর্মান্তিক, কিন্তু আমরা এটা আশ্চর্য হইনি, কারণ বিগত মুখ্যমন্ত্রী এটাতে সরাসরি ভাবে যুক্ত বলে আজকে যেটা আমরা জানতে পেরেছি। কেন ইন্দিরানী এবং ওনার স্ত্রী যেভাবে নাকি এটা অভিযোগ করেছিলেন, আপনাদের আজকে জানাই যে এই যে উনি মারা গিয়েছিলেন, আজকে আমি একটা টিভি চ্যানেল থেকে জাস্ট না ফিরলাম, 30শে নভেম্বর 2024 উনি বেনারসে মারা গিয়েছিলেন। কিন্তু মারা যাওয়ার পরে ডিসেম্বর 2024 কোনো একটি অনুষ্ঠানে আমার সাথে মিস্টার শুভেন্দু অধিকারী তখন ছিলেন বিরোধী দলনেতা। তা আমি সরাসরি ওনার কাছে চলে গেছিলাম। গিয়ে আমি ওনাকে আই পেইড মাই ডিপ রেসপেক্ট, ওনার সামনে অ্যাপিয়ার হই। অ্যাপিয়ারে প্রচুর মানুষ ছিলেন। আমি বললাম যে আপনাকে আমি আমার নমস্কার জানাচ্ছি এই কারণেই যে আপনি দেখেছেন যে মিস্টার পঙ্কজ দত্ত যখন টিভি চ্যানেল বা অন্যান্য জায়গায় যায়, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কোনো ফল্ট থাকলে উনি ক্রিটিসাইজ করতেন। কিন্তু নোয়িং ফুললি ওয়েল যে উনি সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করে, তা জানা সত্ত্বেও রাজনীতির ঊর্ধ্বে মানবিকতার দিক থেকে আপনি যেভাবে আমার সাহেবকে বাঁচাবার জন্য বেনারসে সাহায্য করেছেন, আমি এই জন্য আপনার কাছে ছুটে এসেছি। তো উনি খুব খুশি হয়েছিলেন। পরবর্তীকালে আমার অন্য একটা অনুষ্ঠানে উনিও বক্তব্য রাখেন, আমিও বক্তব্য রাখি। আজকে আপনাকে বলছি, ভারতের ইতিহাসে এখন পর্যন্ত কোন পুলিশের পেটি ইন্সপেক্টর, আবার বলছি পেটি ইন্সপেক্টর আইজি কে ইন্টারোগেশনের নামে 10 ঘন্টা তার উপর যা মানসিক নির্যাতন করেছে, সেটা কিন্তু ভারতের ইতিহাসে বিরল। আমি মনে করে থাকি যে পঙ্কজ দত্ত আজকে আমাদের মতো তরুণ পুলিশ অফিসার, যেটা আমি আগে বলেছিলাম, প্লাস আগামী প্রজন্মের যে সমস্ত ছেলেরা মেয়েরা পুলিশে চাকরি করে, তারা হচ্ছে গিয়ে পঙ্কজ দত্ত অনুকরণীয় রোল মডেল। আপনাকে আরো একটা জানাই যে 2001 থেকে 2003 পর্যন্ত উনি মালদার এসপি ছিলেন। আমি পরবর্তীকালে মালদাতেও আমি চাকরি করেছি 2005 থেকে। তখন আমি শুনেছি যে মিস্টার পঙ্কজ দত্ত ওই মালদাতে একমাত্র আইপিএস এসপি ছিলেন যিনি গরু পাচার টোটালি বন্ধ করেছিলেন। ওখান থেকে কোটি কোটি টাকা আয় করতে পারত, এবং শুধু বন্ধ করেনি, ওখানকার ইয়ং ছেলেদের নিয়ে একটা আরজি পার্টি করে ইন্স্যুরেন্স করার জন্য আজকে একটা ব্যাংকের সাথে একটা টাই আপ করে দিয়েছিল, যে আজকে গরু পাচার যারা করবে তাদের সাথে যদি লড়াই হয়, কেউ যদি ইনজিওর্ড হয়, তাদের যাতে আজকে আর্থিক সাহায্য করা যায়, এক। আর 2 নম্বর হচ্ছে কি, ওইখানে যত ব্রোথেল আছে সেখান থেকে 100 নারীকে ওখান থেকে উদ্ধার করে তাদেরকে রিহ্যাবিলিটেট করেছিলেন। উনি নারীর সম্মান কিভাবে দিতে হয় উনি দেখিয়ে দিয়েছেন। তাকেই আজকে যে ঘটনাটা এখানে করা হয়েছিল, আপনাকে একটু বলি। আমি শুধু ক্যালকাটা নয়, আমি দিল্লি, বম্বে বিভিন্ন ব্রোথেলে আমি অনেক রেড করেছি, অনেক মেয়ে উদ্ধার করেছি, কিন্তু ক্যালকাটায় এমন কোনো ব্রোথেল নেই যে আমি রেড করিনি। হুম। এই যে সোনাগাছি বলে একটা জায়গাতে যেটা উনি বলেছিলেন, সেটা হুম। উনি বক্তব্যটা বলেছিলেন যে একটা বক্তব্যে রাখতে গিয়ে, যে ঠিকই বলেছেন, আমি এবং তার সাথে সহমত, একদম কারেক্ট কথা বলেছিলেন, যে সুপার স্পেশালিটি হসপিটাল দ্যাট ইজ আরজি করে যে মেয়েটিকে আজকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এটাকে হুম। নিয়ে উনি বলেছিলেন যে আমরা জানি বিভিন্ন ব্রোথেলে আজকে নারীদের উপর অনেক অত্যাচার হয়, এবং সেগুলো আমরা দেখে অভ্যস্ত। তাই বলে সুপার স্পেশালিটি হসপিটালে, এমন একটা হসপিটালে at the time of discharging duties continuous 36 hours কন্টিনিউয়াস ডিউটি পরে একটি মেয়ে ধর্ষণ এবং আজকে তাকে খুন করা হলো, এটা কি মেনে নেওয়া যায়? এই কথাটাকে আজকে এমন ভাবে চাউর করে দেওয়া হলো। আপনারা জানেন যে হাইকোর্টে গিয়েছিলেন, হাইকোর্ট হুম। ভাবেনি কোনোদিনও যে এরকম ওনার উপর মানসিক অত্যাচার হতে পারে। ওইখানে উনি যখন গেলেন, তার আগেই
ওই ওই সোনাগাছি বলে একটি জায়গা, সেই মেয়েদেরকে আজকে কে করেছিল, আজকে আমি এই টিভিতেও বললাম, শান্তনু সিনহা চৌধুরী। সে কে? তিনি হচ্ছেন গিয়ে আমাদের এক্স মুখ্যমন্ত্রী, খুব ক্লাসের, হুম, এবং আপনারা জানেন এখন জেলে আছে, কোটি কোটি হুম, টাকা আজকে তছরূপের দায়। উনি হচ্ছেন কালীঘাটে একজন ইন্সপেক্টর, ওখানে এসি হয়েছেন, ওখানে ডিসিও হয়েছিলেন পরবর্তীকালে। এই এনার ইনস্ট্রাকশনে বটতলা থানার ওসি এবং আইও তার উপর চরম মানসিক অত্যাচার করেছে, এবং তার জন্য কিন্তু উনি পরবর্তীকালে বিং ওভারওয়েলমড উইথ গ্রিফ, শোকে শোকাভিভূত হয়ে ভেঙে পড়েছিলেন। হুম, এই যে বেনারসে যাওয়ার কিছুদিন আগে ওই আপনার কলেজ স্ট্রিটে ওই মহাবাদী সোসাইটি হলে যখন উনি যাচ্ছিলেন, আমার সাথে দেখা হয়েছিল একদিন, আমাকে বলেছিল যে অরিন্দম, তোমরা কি বিশ্বাস করো তোমাদের সাহেব বলে আর আমাকে কিছু বলেনি। হুম, তা আমি আজকে আপনাকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মিস্টার শুভেন্দু অধিকারীকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে উনি কথা দিয়েছিলেন বিরোধী দল থাকতে, যে আমি যদি এই রাজ্য পরিবর্তন হয় আমি এটার অ্যাকশন নেব। শুধু এটা বলেননি, যে সমস্ত অ্যাকশন গুলো আপনি দেখছেন। আজকেও আপনাকে আরো একটা ইনফরমেশন দিই, কোটেশ্বর রায় বলে এসপি কাকদ্বীপ, তাকেও সাসপেন্ড করেছে। হুম, সেটাই দুর্গা প্রতিমা নিয়ে একটা ন্যক্কারজনক ঘটনা। এবং আমি মনে করে থাকি যে আজকে শুভেন্দু বাবু যে অ্যাকশনটা নিয়েছেন, এটাতে অন্যান্য আইপিএস অফিসারদের একটু জানা দরকার, যে আমরা যারা পুলিশে চাকরি করি তারা কিন্তু ইলেক্টেড নয়, তারা কিন্তু সিলেক্টেড। হুম, আমরা যারা সিলেক্টেড 60 বছর চাকরি করব, কিন্তু এত দলদাসে পরিণত হয়ে আমরা দেখেছি, আপনি মনে কিছু করবেন না, হুম, জীবিত থাকলে মানুষ তার দেহদান করে মানুষের মঙ্গল কামনার জন্য। হুম, কিন্তু আইপিএস অফিসাররা জীবিত থাকতে তাদের যে মেরুদণ্ড বিক্রি করে, আমি এই পশ্চিমবঙ্গে বিগত তৃণমূল থাকতে দেখেছি। সেখানে আপনি আইজি বলুন, ডিআইজি বলুন, পুলিশ কমিশনার বলুন, যেখানেই বলুন, কারণ চতুর্দিকে এটাই আলোচনা হতো। আজকে যে সরকারটা চলছে, আপনি আমাকে বলুন, সরকারকে ইনস্ট্রাকশন দিয়েছে যে আইনের মতো চলবে, হুম, আইনের মতো হুম, চলবে। উনি কোথাও কিন্তু দেখুন, বারুইপুরে কিন্তু তাই বলেছেন, সব হুম, জায়গায় বলেছেন। আমরা এরকমই চাই। আমরাও তো চাকরি করেছি, আমরা তো বামফ্রন্ট আমলে চাকরি করেছি, আমাদের উপরে কম অত্যাচার হয়নি। আমাকে তো ব্যক্তিগতভাবে 22 বার বদলি করেছে, কিন্তু আমাকে কি দমাতে পেরেছে? আমার মনে হয় তদন্তটা যে আজকে সাসপেন্ড করলে কি হয়, ধরুন আপনি 100 টাকা বেতন পান, আপনি 75 টাকা ঘরে শুয়ে পাবেন, তা বললে হবে না। এদেরকে অ্যারেস্ট করে এদের এগেনস্টে আজকে চার্জ নিয়ে এসে এদের চাকরি থেকে ডিসমিস করে দেওয়া দরকার। কারণ এগুলো যদি এক্সাম্পল না দাঁড় করাতে পারে, কেন, একটা এক্সাম্পল দিচ্ছি, গতকালকে উত্তম কুমারের 47তম ও হুম, আপনার রাইট, তিরোধান দিবস ছিল। হুম, সেইখানে আমি বলেছিলাম একটা অনুষ্ঠানে, যে এই যে আজকে বেলডাঙ্গাতে একটা অনুষ্ঠান হয়েছিল, বেলডাঙ্গাতে আপনি দেখেছেন হুম, 30 ঘন্টা টোটালি প্যারালাইজড করে দিয়েছিল আনরুলি মব। হ্যাঁ, হ্যাঁ, এবং ওখানকার এসপি তিনি একটা অশোক স্তম্ভ কাঁধে নিয়ে বলছে যে আমরা পর্যবেক্ষণ করছি, এবং শুক্রবার বলে আমরা একটা চিন্তা ভাবনা নিচ্ছি। আপনি ভাবুন, হুম, হুম, এই অশোক স্তম্ভ পড়ে সে আজকে কত বড় দলদাসে পরিণত হয়েছে। টোটালি রাজপথ বন্ধ, মানুষের বাড়ি আক্রান্ত হচ্ছে, এসপি 30 ঘন্টা ধ্যানে বসে গেছে। হুম, এই যে জায়গাগুলো, এগুলো আমরা বিগত দিনে দেখেছি। আর শুভেন্দু বাবু এখন আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার পরে একের পর এক যে অ্যাকশন গুলো করেছে, যেমন কাকদ্বীপে আজকে যে অ্যাকশনটা করলো, যে হুম, 8 বছর আগে দীপঙ্কর বলে তার মা হ্যাঁ, বাবাকে কিভাবে হত্যা করেছে, হুম, কিন্তু কোনো এফআইআর নেম অ্যাকিউজড অ্যারেস্টই হয়নি, উনি অ্যারেস্ট করেছেন। হুম, আপনি আমাকে বলুন, তমান্নার মা 24টি এফআইআর নেম অ্যাকিউজড, কি অবস্থা করেছে দেখুন। তমান্নার মা আজকে কিন্তু উনি সিপিএম করেন, হ্যাঁ, কিন্তু উনার কাছে গেছেন, আজকে কিভাবে অ্যারেস্ট করেছে। আরো একটা যেটা মারাত্মক করেছে, সেটা হচ্ছে কি, এই অশোকনগরে দিব্যেন্দু বিশ্বাস হ্যাঁ, 14 বছর আগে, আমি আপনাদের চ্যানেল থেকে আবার বলছি, হুম, এই যে প্রতিবাদী ছেলেটির মৃত্যু এবং হত্যার পিছনে জ্যোতির্প্রিয় মল্লিকের ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে, আবার বলছি আপনাকে। অতএব এই ক্ষেত্রে আজকে শুভেন্দু বাবুর যে সিডিকে ওইটাকে কেসটা রিওপেন করে তাদেরকে অ্যারেস্ট করানো শুরু করেছে, এই যে জায়গাগুলো, আইন থাকবে, আইনের পথে চলবে। কিন্তু আমরা কিন্তু বিগত দিনে এগুলো দেখিনি। আমরাও চাই যে সাধারণ মানুষ অন্তপক্ষে নির্ভয়ে যাতে মানুষ থাকতে পারে, সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশ্নে আজকে মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ যাতে প্রতিবাদ করতে পারে গণতন্ত্র পথ অবলম্বন করে,
এই ক্ষেত্রে আমি মনে করি বর্তমান সরকার যেভাবে নাকি প্রসিড করেছে, দেখুন আমাদের একটা স্টেটে, একটা গভর্নমেন্টে, আমাদের এটা হচ্ছে কি ফেডারেল স্টেটটা হচ্ছে মৈত্রীর বন্ধনে আবদ্ধ আমার দেশ। এই দেশে যখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসবে তখন কিন্তু আমাদের 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, পার্টির চেয়ারে বসবে যখন তখন হচ্ছে পার্টির। কিন্তু আমরা বিগত দিনে কি দেখলাম, উনি একচ্ছত্র তৃণমূল কংগ্রেসের আজকে যেভাবে নাকি রাজ্যটা পরিচালনা করেছে, আমার নিজেরও বলতে খারাপ লাগে। আপনাকে শেষ করছি একটা কথা বলে। আপনি বোধহয় জানেন এবার যে ইলেকশনের সময় মিস্টার অমিত শাহ এখানে 14-15 দিন বসেছিলেন, কেন জানেন তো কি কারণে? প্রথম কথা হচ্ছে উনি উপলব্ধি করতে পেরেছেন মানুষ এখানে ভোট দিতে পারে না, গায়ে জোরে সস্টাল অ্যাটিটিউড করে হত্যা করে যেভাবে হচ্ছে এটা বুঝতে পেরেছেন, যার জন্য প্রায় 2.5 লক্ষ না, টোটাল 3 লক্ষের মতো ফোর্স নিয়ে আসার পরে 95% মানুষ ভোট দিয়েছে। কিভাবে সেটা আপনারা জানেন, কিন্তু এটা অনেকে জানে না যে আজকে একজন গৃহমন্ত্রী কেন 14 দিন এখানে পড়েছিলেন। আপনাকে আজকে বলছি যে এই যদি তৃণমূল কংগ্রেস এবার চলে আসতো, আপনি রিজু দত্ত যে তৃণমূলের ছেলেটা বেরিয়েছে তার স্টেটমেন্ট আপনাদের মনে আছে, হ্যাঁ, হ্যাঁ, যে আজকে অলরেডি তৃণমূল কংগ্রেসের অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দ্য টপ লিডার, তারা কিন্তু মঙ্গল কমিটি যারা যারা বিজেপি করে তাদের নাম লিস্ট হয়ে গেছিল, এবং যারা বিজেপি করতে তাদের রক্ত গঙ্গা বইয়ে দিত। 1946-এ ক্যালকাটা কিলিং যেটা হয়েছিল, গ্রেট ক্যালকাটা কিলিং, যদি তৃণমূল কংগ্রেস আসতো তাহলে আপনি কিন্তু গ্রেট কলকাতা কিলিং স্টার্ট হয়ে যেত। এবং কেন হতো? বাংলাদেশে যারা নাকি সন্ত্রাসবাদ, তাদের সাথে আমাদের এখানকার যারা রাজনীতি তৃণমূল আছে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটোকে এক করে নিয়ে আজকে সেইটাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করা একটা চক্র। কালকেও দেখুন সেই স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশ থেকে। অতএব আমার মনে হচ্ছে যে ঈশ্বরের অপার করুণা, যে আমরা যারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা এখানে সবাই সহবাস করতে চাই ভালোভাবে, আনন্দে, সম্প্রীতির মাধ্যমে, অন অ্যাকাউন্ট অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি, সলিডারিটি, এইসব প্রশ্ন যখন আমরা ভালোভাবে থাকতে চাই, আমরা যাতে থাকতে পারি সেইটাও যেমন দৃষ্টি দেওয়া দরকার, তেমনি যৌথ ভারতীয় নাগরিক, সেই নাগরিকরা যাতে কোনো সমস্যায় না পড়ে সেটাও দেখা দরকার। শেষ করছি, রাজ্যনীতি, রাষ্ট্রনীতি এবং দেশভক্তি কখনো এক হতে পারে না। এই তৃণমূল কংগ্রেস যদি আগামী দিনে আবার আসতো, দুর্নীতি তো দেখছেন কি অবস্থায়, এই রাজ্যটাকে বিক্রি করে দিতে পারতো। অতএব পঙ্কজ দত্তের যে ঘটনাটা আপনারা বলছেন, শুধু সাসপেন্ড করলে হবে না, এই সাসপেন্ডের মধ্য দিয়ে আজকে যে প্রসিডিং ইনকোয়ারিতে তাদেরকে এটা সাবস্টেনশিয়েট করে। কেন? সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে কোনো আসামি যদি ইন্টারোগেশন হয় সেটা হচ্ছে সিসিটিভি রাখতে হবে। দেখুন তারা সিসিটিভি রাখেনি। এই সমস্ত প্রশ্নে তাদের এগেনস্টে অ্যাকশন নিয়ে চাকরি থেকে ডিসমিস করে এক্সাম্পল দাঁড় করাতে হবে। এটা হচ্ছে আমার মতামত। এবং আজকে একটা ঘটনা দেখা গেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী পুলিশ অফিসারকে ঠেলে দিচ্ছে, এবং যখন পদ্মপুকুরে ঘটনাটা ঘটেছে এবং ওখান থেকে যখন বাইকে করে যাচ্ছেন, ওনার মাথায় কোনো হেলমেট ছিল না। তাহলে কি উনি কি আইনের ঊর্ধ্বে? কে কে আমি বুঝলাম না কথাটা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একজন পুলিশ অফিসারকে মহিলা পুলিশ অফিসারকে ঠেলে দিয়েছেন, গায়ে হাত দিয়ে ঠেলে দিয়েছেন, এবং বাইকে করে তৃণমূল এক কর্মী উপাসনার বাইকে করে যখন যাচ্ছেন তখন মাথায় কোনো হেলমেট ছিল না। তাহলে উনি কি মানে আইনের ঊর্ধ্বে? শুনুন, ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদেরকে মুক্তি পথ দেখায়, শান্তির পথ দেখায়। আপনি একজন শিক্ষিত সাংবাদিক বলে জানি। আপনি জানেন ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 361, সেখানে স্পষ্ট বলা আছে যে একমাত্র ভারতের রাষ্ট্রপতি এবং গভর্নরের এগেনস্টে ক্রিমিনাল কেস করা যায় না, এবং যার জন্যই ভারতের মুক্তিসূর্য শ্রীমতী ইন্দিরা গান্ধী অ্যারেস্ট হয়েছিল, লালু প্রসাদ মুখ্যমন্ত্রী থাকতে অ্যারেস্ট হয়েছিল, আপনি কেজরিওয়াল তাকে অ্যারেস্ট করেছিল, জয়ললিতা অ্যারেস্ট হয়েছিল, হরিয়ানার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে বহুদিন জেলে ছিল। অতএব মুখ্যমন্ত্রী যদি অন্যায় করে তাকে অ্যারেস্ট করতে বাধা নেই। দিনের পর দিন উনি ইনস্টিগেশনের জন্য, আজকে আপনি আমাকে বলুন না, উনি তো স্টেট সিকিউরিটি কমিশন করেছিলেন, উনি তো এক ডাকে অভিষেক করেছিলেন, উনি তো মমতাকে বলো করেছিলেন। কেন আপনি বলুন? 2018, 2019, 2021, 2023 পর্যন্ত মানুষের ইলেকশনে যেভাবে মৃত্যু হয়েছে এবং রক্তগঙ্গা বয়েছে, ত্রাস সন্ত্রাস ঘটনা, চুরি ছিনতাই, মাতাল সুপরিকল্পিত ডাকাতি,
অসহায় মায়ের চিৎকার, শিশুদের হাহাকার, আজকে নারীদের যেভাবে চরম অত্যাচার করতে হচ্ছে, আপনি হাঁসখালি থেকে দেখুন কি ভয়ঙ্কর ঘটনা। ভাবা যায় একটি মেয়েকে আজকে ধর্ষণ করলো, গ্যাংরেপ করলো, এবং তার যেহেতু তৃণমূলের ছেলে, তার জন্য আজকে পুলিশ ওখান থেকে অ্যাকশন। আমি 38 বছর ভাই চাকরি করেছি, আমি আজ পর্যন্ত শুনিনি যারা ধর্ষণকারী অ্যাকিউজড তাদেরকে সাক্ষী করে দিয়েছে। কেন সাক্ষী করেছে? চার্জশিট দিলে এরা যাতে ট্রায়ালের সময় বলে যে সমস্ত মিথ্যা, যাতে অ্যাকুইটেড হয়ে যায়। কিন্তু দেখুন আজকে যদি হাইকোর্ট সিবিআই কে না দিত, আজকে ওই ঘটনায় দেখুন 7 জনকে, তার মধ্যে 3 জনের যাবজ্জীবন জেল, আর বাকি জনের 5 বছর আর 3 বছর হয়েছে। এইরকম সিরিজ যে ঘটনাগুলো আছে দীর্ঘদিন আমরা দেখেছি যে একের পর এক। উনি কোনো আইন মানে? আপনি আমাকে বলুন তো, আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আজকে উনি হাইকোর্টের অর্ডার মানেন না। হাইকোর্ট যদি আজকে নির্দেশ দেয়, তার বাড়ি ঘেরাও হয়ে যাচ্ছে, তার পোস্টারিং হচ্ছে, এজলাসের সামনে ভিড় হচ্ছে, অকথ্য ভাষা গালিগালাজ দেওয়া হচ্ছে। আপনি বলুন সুপ্রিম কোর্টের ডাইরেকশন পর্যন্ত এক্স চিফ মিনিস্টার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানতেন না। কেন? আই এম গিভিং অ্যান এক্সাম্পল। অনিকেত মাহাতো, অনিকেত মাহাতো আরজিকল ঘটনার ইস্যু, সেই ঘটনাতে দেখুন আজকে তাকে বদলি করে দিয়েছিল, যেহেতু সে আরজিকল নিয়ে আন্দোলন করেছিল, তাকে বদলি করেছিল উত্তরবঙ্গে। ছেলেটি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে হাইকোর্টে গেল, হাইকোর্ট বললো না, ওকে রিটার্ন করাতে হবে, করেনি। ডিভিশন বেঞ্চে গেল, বলো করেনি। সুপ্রিম কোর্ট বললো উইদিন 7 days তাকে ওখান থেকে আজকে আরজি করে পোস্টিং করতে হবে, বাট শি পেইড নো হিড অ্যাট অল। অথচ দেখুন কিরকম দ্বিচারিতা। ওনার আজকে বিপদ হলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে হাইকোর্টে যাচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী, ভারতের ইতিহাসে এখন পর্যন্ত এইরকম কোশ্চেনেবল মুখ্যমন্ত্রী আসেনি, যে নাকি নিজের দেশকে ভালোবাসে না, যে আজকে বিরোধী পক্ষকে ভালোবাসে না। আপনাদের বোধহয় মনে আছে 2022 সালে আমাদের এখানে রাষ্ট্রপতি যখন এসেছিলেন, হ্যাঁ 2022 সালে, মনে আছে মুখ্যমন্ত্রী ওনার কাছে অ্যাপিয়ার হয়ে করজোরে বলেছিলেন যে আপনার কাছে আমার একটি অনুরোধ, সারা দেশে যাতে গণতন্ত্র থাকে তার জন্য আপনি একটু দেখুন। তার সেই মাসে, সেই বছরই উনি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন, প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে সারা দেশে যাতে কেসগুলো তদন্ত ঠিক মতো হয় দেখুন। আপনি ভাবুন তো, আমার দেশে এখানে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু আছে? কেন? আই এম গিভিং অ্যান এক্সাম্পল। একটা দেশের মুখ্যমন্ত্রী সাংবিধানিক যতটা গুরুত্বপূর্ণ, বিরোধী পক্ষ কিন্তু ততটা গুরুত্বপূর্ণ। আজকে শুভেন্দু বাবু যখন বিরোধী পক্ষ ছিলেন, ওনার এগেনস্টে 36টা কেস করেছে। আপনি ভাবতে পারছেন? 36টা কেস। শুধু তাই নয়, উনি যেখানে আজকে কোনো জায়গায় আজকে যাচ্ছেন বক্তব্য রাখতে বা কিছু, আজকে হাইকোর্ট থেকে ওনার পারমিশন নিতে হয়েছে 203 বার। আপনি ভাবতে পারছেন তাহলে কত প্রতিহিংসামূলক আচরণ করলে এটা হয়? মনে রাখবেন ভাই, আপনি একজন, আবার বলছে, আপনি একজন বিশিষ্ট সাংবাদিক। অধিকার লাভের যে মর্যাদা, সেই মর্যাদা রক্ষা করতে গেলে অধিকার প্রয়োগের ক্ষেত্রে সংযত এবং সতর্ক হতে হয়। আপনি ভাবুন, ছোটবেলায় আমরা জেমিনি সার্কাস দেখতাম, সেখানে ওরাং ওটাং বলে বানরের মতো একটা থাকতো, ডিগবাজি খেত। এই এতদিন পরে তৃণমূল কংগ্রেসের ডিগবাজি গুলো আপনি খালি দেখুন। 208টির মধ্যে আজকে কতজন চলে গেল? প্রায় ম্যাক্সিমাম বেরিয়ে চলে গেছে। এমপির পদে 28 জন ছিল, 20 জনই বেরিয়ে গেছে। তা সত্ত্বেও যেভাবে আমি মনে করে থাকি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ছেলে, আমি জানি না পেডিগিরি বলতে পে করে এখন ডিগ্রি পাওয়া যায়, ওর কি ডিগ্রি আমি জানি না, তবে এই অসহায় মানুষদের আজকে যখন রিপ্রেজেন্টেটিভ, যে আজকে লোকসভাতে আইন প্রণয়নে ব্যস্ত থাকে, সে নিজে একের পর এক আইন ভাঙছে। আপনি দেখুন ওই সেবাশ্রী থেকে শুরু করে আজকে হাত নেই পা নেই কি সমস্ত করেছে। আজকে সেই ছেলেটি একজন এমপি, এখন তো স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে জাহাঙ্গীর নেই যখন আর এমপি, আমি জানি না, তবে এটুকু বলছি 36 লক্ষ টাকা, 36 লক্ষ টাকা আজকে ফ্লাইটে যাতায়াতে খরচ করছে ছেলেটি। ও কি করে আপনি বলুন তো, কি করে সে? এত টাকা কোথা থেকে পেলো? হাজার হাজার কোটি কোটি টাকা আপনার আমার যে ট্যাক্সের টাকা, সেন্ট্রাল গভর্নমেন্টের, স্টেটের টাকাগুলো নিয়ে আজকে নিজেরা, এদের নীতি হচ্ছে যে স্বামী স্ত্রী বাচ্চা সারে জাহাঁ সে আচ্ছা। ওর তো স্বামী স্ত্রীও আছে, বাচ্চাও আছে। অতএব আমি মনে করে থাকি মুখ্যমন্ত্রী উনি একটা এক্সাম্পল দাঁড় করিয়েছেন। আমরা অনেক শ্রদ্ধা করতাম ওনাকে, আমিও তো ব্যক্তিগতভাবে ওনাকে অসম্ভব শ্রদ্ধা করি। আমি ওনার সাথে ডিউটি করেছি, ওনার সাথে থেকেছি, ওনার নানা ঘটনায় উদ্বুদ্ধ হয়েছি, ইন্সপায়ার্ড হয়েছি। কিন্তু পরবর্তীকালে কি হলো ঘটনাটা? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে গেল, আর উনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য আজকে কিন্তু
উঠে পড়ে লেগেছিল। মনে রাখবেন, আমাদের ইন্ডিয়াতে 36টা স্টেটে 36টা কিন্তু মুখ্যমন্ত্রী হয়, কিন্তু 140 কোটিতে কিন্তু একজন প্রধানমন্ত্রী হয়। তার জন্য কোয়ালিটি দরকার। আপনি আজকে ভেবে দেখুন, সারা ভারতবর্ষ না, সারা পৃথিবীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মিস্টার মোদিজি, আমি নিরপেক্ষভাবেই বলছি, 33 থেকে 34টা দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেয়েছে। আপনি বলুন তো, কেউ পেয়েছে কি আজ পর্যন্ত? কেউ পায়নি। অতএব আমার মনে হয় এবার যে ওই নিট নিয়ে যেটা দেখুন কি অসাধারণ, ছাত্রদের হ্যাঁ, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে কি অসাধারণ একটা চিন্তা হ্যাঁ, চিন্তা ভাবনা নিয়েছে, আজকে কিন্তু কেউ ধর্মেন্দ্র এটা প্রধান ভাবলো না। পদত্যাগ করতে হ্যাঁ, বাধ্য হয়েছেন। অতএব এক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন আমি সহমত পোষণ করে শেষ করছি। এবং আশা করব যে মনে হয় এই ক্ষেত্রে কোনো স্টেপ নেওয়া দরকার বলে মনে হয়, কারণ একজন পুলিশ কর্মীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ঠেলে দিচ্ছেন এবং হেলমেট ব্যবহার না করে বাইকে করে যাচ্ছেন। আমি আপনাকে এতে আমি একটা তীব্র প্রতিবাদ করে একটা বক্তব্য রাখছি। আইন যদি সব ক্ষেত্রে সমান হয়, আপনার আমার আইনটা হলে সোজা লক আপ হয়ে যাচ্ছে, হাজতে ঢুকছেন লক আপ হয়ে যাচ্ছে। আর এই ধরনের বিত্তবান এবং রাজনীতিবিদ হলে লটা লক আপ হচ্ছে না, লটা কেঁপে যাচ্ছে, ওই সোজা চলে যাচ্ছে কপিল সিব্বলের কাছে। কেন? আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এখন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে হাইকোর্ট জানতে চেয়েছিল 10খানা কেস হয়েছে। হুম। এখন পর্যন্ত তার এগেনস্টে আরো নানা ধরনের অভিযোগ আছে। হ্যাঁ। আপনি আমাকে বলুন তো যে কেন এখন পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না, কি কারণে অ্যারেস্ট হচ্ছে না? আজকে আপনি আমাকে বলুন, ইডি এবং সিবিআই এর কাছে সে কিন্তু 8 থেকে 10 বার অ্যাপিয়ার হয়েছে, হ্যাঁ। এবং সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মানে দুর্নীতি নিয়ে। কেন আজকে অ্যারেস্ট হচ্ছে না? আপনি আমাকে বলুন, লিপস অ্যান্ড বাউন্ডস, তাতে যে আজকে কাকু সুজয় ভদ্র, সে আজকে হকার ছিল, তার আজকে কোটি কোটি টাকা কনফিসকেটেড করেছে একজন ওয়ার্কার, তার যে না আজকে ডাইরেক্টর, সে আজকে ডাইরেক্টলি ইনভলভ, কিন্তু কারণ আজকে ভয়েস কলে স্পষ্ট পাওয়া গেছে। হ্যাঁ। কেন সেখানে অ্যারেস্ট হচ্ছে না? আমি এটাতে তীব্র প্রতিবাদ করি, এবং যার জন্য সাধারণ মানুষ কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ যে ল উইল প্রসিড অন ইটস ওন ওয়ে, সেই ক্ষেত্রে বোধহয় সমান নয়। আমার মনে হচ্ছে কিং ক্যান ডু নো রং, রাজামশাইয়ের কোনো অপরাধ নেই। তা নয়তো বহু আগে, আমি গত পরশুদিনও টিভিতে বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুড বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি। কারণ যে সমস্ত এলিগেশন আমরা দেখছি, একের পর এক হাইকোর্টে যাচ্ছে শেল্টার নিতে। শেষ করছি একটা কথা বলে, উনি বিদেশে যাওয়ার ব্যাপারে বা নানা রকম ঘটনায় দেখবেন হাইকোর্ট তাকে 2বার রক্ষা কবচ পেয়ে দিয়েছিল, এবং বলেছিল যে তুমি অ্যাপিয়ার হবে ডাকে। তিনি অ্যাপিয়ার হননি, 3rd বার আবার চেয়েছিলেন। এবার হাইকোর্ট সিরিয়াস কথা বলার পরে কি বলেছিল, আমরা প্রয়োজন হলে রক্ষা কবচ তুলে দেবো। দেখুন, উনি যদি না যেত, কন্টেম্পট অফ কোর্ট আজকে 1971-এ আজকে কিন্তু স্পষ্ট 11 এবং 12 ধারায় আছে, হাইকোর্টের কন্টেম্পট অফ কোর্ট যদি কেউ ভায়োলেট করে তার 6 বছর জেল। সেই ক্ষেত্রে আজকে সুর করে কিন্তু হাজির হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ভারতের ইতিহাসে এখন পর্যন্ত এরকম এমপি হয়নি, কারণ আপনারা জানেন লোকসভায় 543 জন এমপি, আপনি একটা এমপি এক্সাম্পল দেখাতে পারবেন না যে এইরকম একটি ছেলে, ইয়ং ছেলে, তার বিরুদ্ধে এত অভিযোগ, দিনের পর দিন, রাতের পর রাত, প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে তার দুর্নীতি। অতএব সে কি করে এক্সকিউজ হয়ে যাচ্ছে, এটা সাধারণ মানুষ জানতে চায়। যার জন্য ইডি এবং সিবিআই এর কিন্তু কাজে সাধারণ মানুষ, কোটি কোটি মানুষের মতো কিন্তু আমিও খুব একটা খুশি নয়। ধন্যবাদ আপনাকে।